জাতিসংঘের ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, হামাসের জন্য পুরস্কার, মন্তব্য ট্রাম্পের। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার অঙ্গীকার। ইউক্রেন সংঘাতের প্রধান অর্থদাতা চীন ও ভারত। জাতিসংঘে ট্রাম্প, রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি। নেটোর সহায়তায় দখলকৃত ভূখণ্ড ফেরত পেতে পারে কিয়েভ। পাচারের অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংককে পাশে চান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক। এলডিসি উত্তরণে চাইলেন সহায়তা। সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে 15 জনের প্রাণহানি, নিখোঁজ শতাধিক। চীনের গুয়াংডংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো 20 লাখ মানুষকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা। সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। 7টি যুদ্ধ বন্ধের দাবি করে ট্রাম্প বলেন, যে কাজ জাতিসংঘের করার কথা তা একাই করে যাচ্ছেন তিনি। এদিন অধিবেশনে দেয়া বক্তব্যে গাজার অসহায় ফিলিস্তিনিদের করুণ চিত্র তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট। আর কাতারে হামাস নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার দায়িত্ব জাতিসংঘের কাঁধে। তবে ফিলিস্তিন থেকে শুরু করে ইউক্রেন, সবখানে বিরাজ করছে অস্থিরতা। এমন সময়ে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন সদস্য দেশের নেতারা। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুঃখ প্রকাশ করে জানান, সারা বিশ্বে অরাজকতা যেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। গাজা ও ইউক্রেনের বর্তমান প্রসঙ্গ তুলে ধরে এই অন্ধকার সময়েও আশার আলো জিইয়ে রাখার প্রতিশ্রুতি দেন তিনি। জাতিসংঘ অধিবেশনে প্রথম বক্তা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা যুক্তরাষ্ট্রের একতরফা নীতির সমালোচনা করে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। এর কিছুক্ষণ পর মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য অতিরিক্ত পুরস্কার বলে মন্তব্য করেন তিনি। এ সময় একাই বিশ্বের নানা প্রান্তের 7টি যুদ্ধের বন্ধের দাবিও করেন ট্রাম্প। অভিবাসী ইস্যুতে জাতিসংঘের অবস্থানের সমালোচনা করতেও ভুলে যাননি। জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে আখ্যা দেন ট্রাম্প। It's actually creating new problems for us to solve. The United Nations is funding an assault on Western countries and their borders. In 2024, the UN budgeted $372 million in cash assistance to support an estimated 624,000 migrants journeying into the United States. তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। হাতে গাজার করুণ অবস্থার একটি ছবি নিয়ে ওঠেন মঞ্চে। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যায় দায়ীদের আনতে হবে আন্তর্জাতিক আইনের আওতায়। Gazze'de bir savaş yoktur. Gazze'de iki taraftan söz edilemez. Gazze'de bir yanda elinde en modern, en öldürücü silahlar olan düzenli ordu, diğer tarafta ise masum siviller, masum çocuklar var. দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের ওপর ইসরায়েলি হামলা গাজায় যুদ্ধবিরতি আলোচনায় বাধা সৃষ্টির চেষ্টা বলে অধিবেশনে অভিযোগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। গাজায় সহিংসতার অবসান এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক শুরুর দিনই এ বিক্ষোভ করেন তারা। 5টি ইউরোপীয় দেশসহ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও বিক্ষোভকারীরা বলেন, বাস্তব পদক্ষেপ ছাড়া এই স্বীকৃতি অর্থহীন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক সহায়তা অব্যাহত রাখার অভিযোগ তোলেন। প্লাকার্ড হাতে অংশগ্রহণকারীরা গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক ভূমিকার দাবি জানান।
আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান আগামী সপ্তাহেই হোয়াইট হাউসে যুদ্ধবিরতি প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে নোবেল শান্তি পুরস্কার পেতে হলে ট্রাম্পকে গাজার যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। এর মধ্যেই ইসরায়েলের ভয়াবহ তাণ্ডবে আরেকটি দুর্বিষহ রাত পার করেছে গাজাবাসী। একদিনেই নিহত হয়েছেন অন্তত 50 জন। আন্তর্জাতিক পর্যায়ের নানা সম্মেলনে গাজা ইস্যুতে আলোচনা যেমন অব্যাহত রয়েছে, তেমনি চলমান রয়েছে নিরীহ গাজাবাসীর ওপর ইসরায়েলের অবিরত হামলাও। মঙ্গলবার রাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে মুসলিম নেতাদের সঙ্গে গাজা ইস্যু নিয়ে সাইডলাইন বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে অংশ নেন কাতার, জর্ডান, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারা। আলোচনাটি সফল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। পাশাপাশি ইসরায়েলও শিগগিরই আলোচনায় যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। গাজা ইস্যুতে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে খুব ভালো একটি বৈঠক হয়েছে। আমি মনে করি ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের সব বড় খেলোয়াড়দের সঙ্গে এটি একটি সফল সভা ছিল। পরবর্তীতে ইসরায়েলের সঙ্গেও আলোচনা হবে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের BFM টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাখো দাবি করেন, ইসরায়েলকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দেওয়ার ক্ষমতা একমাত্র ট্রাম্পের কাছেই আছে। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও দখলকৃত পশ্চিম তীরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে শক্তপোক্ত পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিবেদন অনুযায়ী গাজার করিডর ও নিরাপত্তা অঞ্চল ধ্বংস করে ইসরায়েল 2025 সালে জুলাই পর্যন্ত গাজার 75% এলাকা নিয়ন্ত্রণ সম্প্রসারণ করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়া হবে না বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 মাস আগে দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এরই মধ্যে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। পাশাপাশি পারমাণবিক সমঝোতা নিয়ে অচল অবস্থার জন্য পশ্চিমা শক্তিকেই দায়ী করেছে তেহরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু নিয়ে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারেজিনি অভিযোগ করে বলেন, কূটনীতির সব পথে চেষ্টা করেও পশ্চিমাদের অতিরিক্ত দাবির কারণে সমাধান সম্ভব হয়নি। ফ্রান্স পরমাণু সংস্থার মাধ্যমে বার্তা দিয়েছিল, বিশেষ বন্দোবস্তে ইরান রাজি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তেহরান সেই চুক্তিতে স্বাক্ষরও করেছে, তবে পশ্চিমা শক্তি সে প্রতিশ্রুতি রাখেনি বলেও অভিযোগ করেন তিনি। একই দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি আরো বলেন, ইরান চাইলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম, তবে পারমাণবিক অস্ত্র কোনোভাবেই এজেন্ডায় নেই। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়া যাবে না। এ সময় তিনি দাবি করে বলেন, দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। 3 মাস আগে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে 7টি মার্কিন B-2 বোমারু বিমান ইরানের একটি প্রধান পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করে। এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। বিশ্লেষকরা বলছেন, স্ন্যাপব্যাক হলে ফের সম্পদ জব্দ, অস্ত্র চুক্তি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে ইরান। এতে চাপ পড়বে দেশটির অর্থনীতিতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। চীন ও ভারত ইউক্রেন সংঘাতের প্রধান অর্থদাতা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে বলেন, জ্বালানি তেল আমদানির মাধ্যমে রাশিয়াকে অর্থ সহায়তা করে যাচ্ছে এই দুই দেশ। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প বলেন, ইউক্রেন চাইলেই ন্যাটো এবং ইউরোপের সহায়তায় দখলকৃত ভূখণ্ড ফেরত পেতে পারে। ইউক্রেনের জন্য এটি আঘাত হানার উপযুক্ত সময় বলেও মনে করেন তিনি। তবে রাশিয়াকে গঠনমূলক আলোচনার মাধ্যমে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে ইউক্রেনের অন্য মিত্র দেশগুলো।
যুদ্ধ বন্ধ নিয়ে বিস্তর আলোচনা চললেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের ওডেসায় রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় হোটেল ও সরকারি ভবন সহ বেশ কিছু স্থাপনা। একই দিন খার্কিভ, দোনেৎস্ক ও খেরসন সহ একাধিক স্থানে ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। নতুন একটি বসতি দখলেরও দাবি জানায় তারা। তবে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইউক্রেনও। এদিন রুশ সেনাদের প্রতিহত করে দোনেৎস্কের প্রায় 1.3 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখলের দাবি করেছে কিয়েভ। চলমান সংঘাতের মধ্যেই স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইউক্রেন সংঘাতের প্রধান অর্থদাতা চীন ও ভারত। রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে চীন ও ভারত। এমনকি ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার জ্বালানি কেনা খুব একটা কমায়নি। এভাবে তারা নিজেদের বিরুদ্ধেই যুদ্ধের যোগান দিয়ে যাচ্ছে। অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। রাশিয়ার নাজুক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এই মুহূর্তে ইউক্রেন চাইলেই ন্যাটো এবং ইউরোপের সহায়তায় রাশিয়ার দখলে যাওয়া ভূখণ্ড ফেরত নিতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই আচমকা মতবদলকে বড় পরিবর্তন আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। এদিকে চলতি বছরই রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আর্সুলা ভন ডার লিয়েন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদ মানেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যস্ত কূটনীতি, কড়া নিরাপত্তা আর স্থবির ট্রাফিক। এবার সেই চিত্রেই ধরা পড়ল এক ভিন্ন রং। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে রাস্তায় থামালেন পুলিশ, কারণ তখন পার হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর। হালকা হাসি আর কৌতুকের ছোঁয়ায় মুহূর্তটি রাজনীতির চাপা পরিবেশেও এনে দেয় কূটনীতির মজাদার দিক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন মানেই নিউ ইয়র্কে এক ভিন্ন আমেজ। বিশ্বের শীর্ষ নেতাদের আসা যাওয়া, ব্যস্ত কূটনৈতিক আলোচনার ভিড়, সর্বোচ্চ নিরাপত্তার কারণে রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়ে। শহর জুড়ে তখন সাধারণ মানুষের পাশাপাশি যানজটে আটকে যান রাষ্ট্রপ্রধানরাও। এবার সেই অভিজ্ঞতা হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। এক পুলিশ কর্মকর্তা তাকে ফুটপাতে দাঁড় করিয়ে রাখলেন, কারণ চলতি পথে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। ঘটনাটি যেভাবে ক্যামেরায় ধরা পড়লো তাতে রাজনীতির চাপা টানাপোড়েনের ভেতর এক টুকরো হালকা হাসির খোরাক জাগলো। স্থানীয় সময় সোমবার ম্যাক্রো যখন ফরাসি প্রতিনিধি দল নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন, তখন তাকে থামিয়ে দেন এক পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা তাকে বলেন তিনি দুঃখিত, এই মুহূর্তে সব থমকে আছে একটি গাড়ি বহরের জন্য। এ সময় ম্যাক্রো হাসতে হাসতে পুলিশ কর্মকর্তাকে বলেন তিনি যদি গাড়ির বহরটা না দেখে থাকেন তাহলে তাকে রাস্তা পার হতে দিতে। এই রসিকতার মধ্যেই লুকিয়ে ছিল কূটনীতিকের সহজাত কৌশল, সংকটের মধ্যেও কৌতুক দিয়ে পরিবেশ হালকা করার চেষ্টা। রাস্তা পার হতে না পেরে ফুটপাতে আরো এক ধাপ এগিয়ে ম্যাক্রো ফোন করলেন ট্রাম্পকে। ফোন ধরতেই মার্কিন প্রেসিডেন্টকে তিনি বলেন তার জন্য সবকিছু বন্ধ হয়ে রয়েছে। এ সময় দুই নেতার মধ্যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ আলাপ হয়। আলোচনায় স্থান পায় গাজার মতো গুরুত্বপূর্ণ ইস্যুও। বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ অধিবেশনের মতো মঞ্চে সাধারণত শোনা যায় কঠিন কূটনৈতিক ভাষণ, কড়া সমালোচনা, কিন্তু এই ছোট্ট ঘটনাটি দেখালো আন্তর্জাতিক রাজনীতির পেছনেও রয়েছে মানবিক রসিকতা। ট্রাফিকের ভোগান্তি কিংবা নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ হওয়া, এসব যন্ত্রণা কেবল সাধারণ মানুষের নয়, রাষ্ট্রপ্রধানদেরও। মৌসুমীর সাথী, সময় সংবাদ। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত, দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন বৈঠকে যুদ্ধবন্ধ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের বিভিন্ন সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো-ইওয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ LDC থেকে উত্তরণে WTOর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। LDC গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। শক্তিশালী সুপার টাইফুন রাগাসা তাণ্ডবে তাইওয়ানের 15 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে, নিখোঁজ রয়েছেন শতাধিক বাসিন্দা। এদিকে চীনে রাগাসার প্রভাবে গুয়াংডং প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশটির প্রায় 20 লাখ মানুষকে এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে বিমানবন্দর। স্থানীয় সময় বুধবার দুপুরে চীনের গুয়াংডং প্রদেশের পার রিভার ডেল্টায় আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। ঝড়ে গাছ উপড়ে পড়ে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ঝুঝাই শহরে বাতাসের গতি ছিল ঘন্টায় 212 কিলোমিটার। হংকং, মাকাও এবং গুয়াংডংয়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের বিদ্যুৎ গ্রিড ও পারমাণবিক স্থাপনাগুলো রক্ষায় নিয়োজিত করা হয়েছে হাজার হাজার কর্মী। স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে বিমানবন্দর। উপকূল জুড়ে অচলাবস্থা তৈরি হলেও দেশটির আবহাওয়া কেন্দ্রগুলোর ধারণা, স্থলভাগে আঘাত হানার পর ভূমির প্রভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে সুপার টাইফুন রাগাসা। এদিকে তাইওয়ানের হুয়ালিয়ান কাউন্টিতে একটি বাঁধ ভেঙে প্লাবিত হয় জনবহুল এলাকা। রাগাসার প্রভাবে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক বাসিন্দা। নিখোঁজদের খুঁজতে মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল। এদিকে দ্বীপটির উপকূলবর্তী শহরগুলোতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বাংলাদেশের শিল্প ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের হাতিয়ার হতে পারে অ্যাডিটিভ প্রযুক্তি। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বা 3D প্রিন্টিংয়ের মাধ্যমে উৎপাদন কম অপচয় করে খরচ ও সময় বাঁচিয়ে জটিল সব যন্ত্রাংশ তৈরি করা সম্ভব। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম এই প্রযুক্তি পারমাণবিক খাতে ব্যবহার করে এর কার্যকারিতা প্রমাণ করেছে উল্লেখ করে বাংলাদেশেও এর ব্যবহার নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। রাশিয়ার মস্কো থেকে ওমর ইনানের রিপোর্ট।
অ্যাডিটিভ প্রযুক্তি ব্যবহার করে বানানো 3D প্রিন্টিংয়ের সবচেয়ে বড় সুবিধা খরচ, সময় ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। জটিল এবং কাস্টমাইজড যন্ত্রাংশ তৈরিতে প্রচলিত পদ্ধতির তুলনায় অ্যাডিটিভ প্রযুক্তিতে কম খরচ হয়, কারণ এতে উপাদানের অপচয় কম হয় এবং সরঞ্জাম তৈরির জন্য আলাদা খরচের প্রয়োজন হয় না, যার সুফল পাওয়ার দাবি করেছে রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। অ্যাডিটিভ প্রযুক্তিতে ডিজাইন থেকে সরাসরি এবং দ্রুত প্রোটোটাইপ বা চূড়ান্ত পণ্য তৈরি করা যায়, যা উৎপাদনের সময় কমিয়ে আনে। পারমাণবিক শক্তি খাতে এই প্রযুক্তি উচ্চ মানসম্পন্ন, নির্ভরযোগ্য এবং জটিল যন্ত্রাংশ দ্রুত সরবরাহ করতে পারে বলে জানান রোসাটমের প্রকৌশলীরা। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে নির্দিষ্ট ইমপ্ল্যান্ট এবং সার্জিক্যাল গাইডস তৈরি করে অপারেশনের সফলতা ও নিরাপত্তার হার অনেক বাড়ানো সম্ভব বলেও জানান তারা। এই প্রিন্টার ব্যবহার করে এভিয়েশন ও মহাকাশ খাতের বিভিন্ন যন্ত্রাংশের পাশাপাশি পারমাণবিক ও সাধারণ শিল্পের বিভিন্ন যন্ত্র বানানো হয়। রোসাটম তা সফলতার সঙ্গে করে যাচ্ছে। পারমাণবিক শক্তি খাতে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান রুশ অ্যাডিটিভ প্রযুক্তি সংশ্লিষ্টরা। নির্দিষ্ট যন্ত্রাংশ দ্রুত উৎপাদন করে রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত সময় কমিয়ে আনার পাশাপাশি বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানির উপর নির্ভরতা কমানো সম্ভব। এছাড়া রোসাটমের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য এই প্রযুক্তির প্রশিক্ষণের সুযোগ তৈরি হতে পারে বলে আশা রাশিয়ার অ্যাডিটিভ প্রযুক্তি সংশ্লিষ্টদের। অ্যাডিটিভ প্রযুক্তির মূল উপাদান স্টেইনলেস স্টিল, টাইটেনিয়াম মিশ্র ধাতু, নিকেল ভিত্তিক সুপার অ্যালয় ও অ্যালুমিনিয়াম মিশ্র ধাতু, যা বাংলাদেশের শিল্প খাতের ব্যাপক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বিদ্যুৎ খাতে টারবাইন ব্লেড, পাম্পের যন্ত্রাংশের মতো অন্যান্য সরঞ্জামাদি তৈরিতে ব্যবহার করা সম্ভব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের স্বাস্থ্য খাতের জন্য অ্যাডিটিভ প্রযুক্তি অত্যন্ত প্রাসঙ্গিক। এটি বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ আরও বাড়ানোর পাশাপাশি চিকিৎসা খরচও কমিয়ে আনতে ভূমিকা রাখবে বলে জানান রোসাটমের কর্মকর্তারা। অ্যাডিটিভ টেকনোলজি ব্যবহার করে মস্কো অবস্থিত এই কারখানা থেকে প্রতিনিয়ত ছোট, মাঝারি, বড় সব ইকুইপমেন্ট বানাচ্ছে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম, এবং তারা চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গেও এই বিষয়ে আলোচনা এগোনো যায় কিনা। মস্কো থেকে অবরিদান, সময় সংবাদ। ভিসা ইস্যুতে আবারও মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র, চীন। যুক্তরাষ্ট্রে H-1B ভিসায় এককালীন $1 লাখ ফির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় বিশ্বের দক্ষ কর্মীর জন্য নতুন কে ভিসা চালুর ঘোষণা দিয়েছে চীন। কে ভিসাধারীরা চীনের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি খাতে কাজ করার পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়িক কাজে অংশ নিতে পারবেন। পরিস্থিতির সুযোগ নিয়ে যুক্তরাজ্য ভিসা ফি সম্পূর্ণ তুলে নেওয়ার কথা বিবেচনা করছে। কিছুদিন আগে শুল্ক ইস্যু নিয়ে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুরু হয় বাণিজ্য যুদ্ধ। যদিও পরবর্তীতে কিছুটা সমঝোতা হয় দুই পক্ষের মধ্যে, তবে এবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতায় জড়ালো দুই দেশ। ঘটনার সূত্রপাত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন H-1B ভিসার জন্য $1 লাখ ফি চালুর ঘোষণা দেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে দেশটিতে অভিবাসন প্রত্যাশী হাজারো তরুণ পেশাজীবীর মধ্যে। আর ঠিক সেই মুহূর্তে নতুন কে ভিসা ঘোষণা করেছে চীন, যা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন চালু হওয়া কে ভিসাধারীরা চীনের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি খাতে কাজের পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়িক কার্যক্রমেও যুক্ত হতে পারবেন। এই ভিসার আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ করা হয়েছে এবং এর জন্য কোনো দেশীয় প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র প্রয়োজন হবে না। এ পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিশ্বের সেরা বিজ্ঞানী, গবেষক ও আধুনিক প্রযুক্তি বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে ভিসা ফি পুরোপুরি তুলে দেওয়ার পরিকল্পনা করছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি সড়ক হঠাৎ ধসে পড়েছে। তৈরি হয়েছে কয়েক মিটার বিশাল সিঙ্কহোল। এতে ব্যাহত হয়েছে যান চলাচল। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। এ কারণে অঞ্চলটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও 3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে পুলিশ স্টেশন সহ নিকটবর্তী ভবন খালি করতে বলা হয়েছে। শহরের গভর্নর জানান, মেট্রো রেল স্টেশনের চলমান নির্মাণ কাজই এ ধসের কারণ বলে ধারণা করা হচ্ছে। চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের লক্ষ্য নিয়ে 10 জন নতুন নভোচারীর নাম ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 8000-এরও বেশি আবেদনকারীর মধ্যে 10 জনকে বাছাই করা হয়।
নতুন এই দলে রয়েছেন 6 জন নারী ও 4 জন পুরুষ। তাদেরকে যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি। মহাকাশ গবেষণা সংস্থা নাসা আরও জানায় 2 বছরের প্রশিক্ষণ শেষে এই নভোচারীরা মহাকাশ যাত্রার যোগ্য হবেন। 1959 সালের পর প্রথমবারের মতো এবার নারীরা সংখ্যায় পুরুষদের ছাড়িয়ে গেলেন চন্দ্র ও মঙ্গল গ্রহ যাত্রায়। সৌদি আরবে জমকালো আয়োজনে উদযাপিত হল 95তম জাতীয় দিবস। 6 দিনব্যাপী উৎসবে সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া মনোমুগ্ধকর ড্রোন শো এবং আতশবাজি দেখতে ভিড় করেন বহু সৌদি নাগরিক। জাতীয় দিবসের বিশেষ আয়োজনে তুলে ধরা হয় সৌদি আরবের ইতিহাস আর ঐতিহ্য। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে জেদ্দা, দাম্মাম থেকে মদিনা সহ 14টি শহরে সমানভাবে উৎসবের আবহ। আকাশে বিমান বাহিনীর অ্যারোবেটিক শো, সমুদ্রে নৌবাহিনীর মহড়া আর শহরের কেন্দ্রে ঐতিহ্যবাহী নৃত্যসঙ্গীতের অনুষ্ঠান উৎসবে যোগ করেছে ভিন্ন মাত্রা। সবকিছুর মধ্যেই সামরিক শক্তি, সংস্কৃতি আর আধুনিক বিনোদনের সমন্বয় রাখা হয়েছে। দেশটির 95তম জাতীয় দিবস উপলক্ষে দেখা মিলল এমন জাঁকজমকপূর্ণ আয়োজনের। জাতীয় দিবসের বিশেষ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়েছে সৌদি আরবের বহুমাত্রিক বৈশিষ্ট্য। উদারতা, সাহস, মর্যাদা, আতিথেয়তা আর অগ্রগতির আকাঙ্ক্ষা এই সব গুণকে একসঙ্গে সামনে আনা হয়েছে। দেশটির সাধারণ মানুষ বলছে, প্রতিপাদ্য শুধু ঐতিহ্যের প্রতিফলন নয়, বরং এটি নাগরিকদের ভবিষ্যৎ গড়ার উচ্চাভিলাষেরও প্রতীক। প্রদর্শনীর পাশাপাশি নাগরিকদের জন্য থাকবে ড্রোন শো, আলোকসজ্জা, সাংস্কৃতিক প্রদর্শনী ও ঐতিহ্যবাহী প্রদর্শনীর সমাহার। শিশু কিশোরদের জন্য আলাদা কর্মসূচি, পরিবার ভিত্তিক ভ্রমণ আয়োজন আর ঐতিহ্যবাহী বাজারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে উৎসবের প্রাণকেন্দ্র। ফলে জাতীয় দিবস শুধু একদিনের স্মরণ নয়, বরং সপ্তাহব্যাপী সম্মিলিত আনন্দ উৎসবে রূপ নিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার। মন্তব্য ট্রাম্পের। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার অঙ্গীকার। ইউক্রেন সংঘাতের প্রধান অর্থদাতা চীন ও ভারত। জাতিসংঘে ট্রাম্প। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি। ন্যাটোর সহায়তায় দখলকৃত ভূখণ্ড ফেরত পেতে পারে কিয়েভ। সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে 15 জনের প্রাণহানি। নিখোঁজ শতাধিক। চীনের গুয়াংডংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো 20 লাখ মানুষকে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। আলিফ, আপনাকে ধন্যবাদ। এরপর সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন।